সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে টাইগারদের স্বস্তি। এবারও বাছাই পর্বের বাধা পার হওয়ার চ্যালেঞ্জ উইন্ডিজের। ক্রীড়া ভাতা পাওয়ার পরও জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলা নিয়ে প্রশ্ন প্রতিমন্ত্রীর। মোরসালিন ফাহিমদের দিলেন সতর্কবার্তা, বাফুফের সঙ্গেও করবেন আলোচনা। ক্লাব প্রতিযোগিতার আন্তর্জাতিক মঞ্চে ফর্টিস এফসি এএফসি চ্যালেঞ্জ লিগে প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। ঘরের মাঠে জয়ের আশা কোচ মাসুদ পারভেজের। এবং কোণঠাসা জিয়ান্নি ইনফ্যান্তিনোকে খোলাখুলি সমর্থন ডোনাল্ড ট্রাম্পের। ফিফা সভাপতিকে সরিয়ে দেয়া হবে মারাত্মক ভুল, সামাজিক মাধ্যমে হুমকি মার্কিন প্রেসিডেন্টের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। শুরুতে ক্রিকেট। সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ। 2027-এ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে 50 ওভারের বিশ্বকাপ। আইসিসির র্যাঙ্কিংয়ে 9 নম্বরে অবস্থান করায় এই সুবিধা পেল লাল সবুজ। তবে ভাগ্যের জোরে বাংলাদেশ টিকিট পেলেও টানা তৃতীয়বারের মতো বাছাই পর্ব পার হয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। 2027 বিশ্বকাপ সরাসরি খেলতে হলে আইসিসির নিয়ম বেশ স্পষ্ট। 30 সেপ্টেম্বরের মধ্যে থাকতে হবে শীর্ষ 8-এ। বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে সেই জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। র্যাঙ্কিংয়ের 9 নম্বরে থাকলেও একই সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আয়োজক সত্ত্ব থাকলে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর ক্ষেত্রে বিশ্বকাপ খেলার জন্য নেই বাছাই পর্বে খেলার বাধ্যবাধকতা। র্যাঙ্কিংয়ের 4 নম্বরে অবস্থান করা সাউথ আফ্রিকা তাই কোয়ালিফাই করেছে অটোমেটিক। এই জন্য বটম লাইনের বাইরে থেকেও লাল সবুজরা ভাগ্য গুণে পেয়ে গেছে চূড়ান্ত পর্বের টিকিট। তবে কপাল পড়েছে ওয়েস্ট ইন্ডিজের। র্যাঙ্কিংয়ের 10 নম্বরে থাকা ক্যারিবিয়ানদের সামনে কোনো সুযোগ নেই 30 সেপ্টেম্বরের আগে বাংলাদেশকে রিপ্লেস করে 9-এ জায়গা করার। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট 77 আর লাল সবুজদের 83। বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার কাট অফ ডেটের আগে অবশ্য ভারতের বিপক্ষে দুটো ওয়ানডে ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু সেই ম্যাচ দুটোতে জয় পেলেও রেটিং পয়েন্টে বাংলাদেশকে বিট করতে পারবে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই আরও একটা আসর তাদের খেলতে হবে বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে। এর আগে 2019 এবং 23 সালেও বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। 19-এ বাধা টপকালেও 23-এ তারা আটকে গিয়েছিল বাছাইয়ের গণ্ডিতে। সেবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাইরে থাকতে হয় তাদের। একই কারণে ক্যারিবিয়ানদের জায়গা হয়নি গত আসরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। মোট 12টি দল নিয়ে অনুষ্ঠিত হবে 2027 ওয়ানডে বিশ্বকাপ। স্বাগতিক হওয়ায় 10ম দল হিসেবে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে জিম্বাবুয়ে। তবে সহযোগী দেশ হওয়ায় আয়োজক হয়েও চূড়ান্ত পর্বের টিকিট পায়নি নামিবিয়া। তাদের পার করতে হবে বাছাই পর্বের কঠিন পথ। এসএম ইকবাল, সময় সংবাদ। রাজনৈতিক টানাপোড়েনে আবারও শঙ্কায় ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। দুই দেশের সিরিজ আয়োজনে এখনও কোনো অগ্রগতি নেই, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও এইচ গ্রুপ কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে বাংলাদেশে দল পাঠাতে ভারত সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় দেশটির ক্রিকেট বোর্ড। এখনো হবে কিনা কোনো আপডেট নেই, তো সুতরাং যেহেতু এখনো কোনো আপডেট আমরা জানি না, আপডেট নেই। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে যে কোনো প্রশ্নের এই একটাই উত্তর। অথচ সবকিছু ঠিক থাকলে 2024 ও 25 সালে 2 দফায় স্থগিত হওয়া সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা এই সেপ্টেম্বরেই। কিন্তু দিনকে দিন শঙ্কা আরও জোরালো হচ্ছে। রাজনৈতিক টানাপোড়েনে আদৌ কি তা হবে? এখন পর্যন্ত বাংলাদেশে আসার অনুমতি মিলেনি ভারতীয় ক্রিকেট দলের। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, এই সফর নিয়ে কোনো সিদ্ধান্ত এখন তাদের হাতে নেই। পেতে হবে সরকারের গ্রিন সিগন্যাল। এর জন্য শীঘ্রই সরকারের দ্বারস্থ হবে বোর্ড। এদিকে বিসিবিও যেন গোলক ধাঁধায়। সিরিজ আয়োজনে নেই কোনো অগ্রগতির খবর। বোর্ড পরিচালক মিনহাজুল আবেদিন নান্নুও দেখাতে পারলেন না আশার আলো। যা কিছু বলার আছে পরে বলা যাবে। এটা যেহেতু আপডেট নাই, এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না, এটা আমি বলতে পারবো না। এদিকে সিরিজ আয়োজন সম্ভব না হলে ভিন্ন কোনো পরিকল্পনা আছে কি না বিসিবির, এমন প্রশ্নের উত্তরেও ছিল হতাশার সুর। সেই ফাঁকা সময়ে ঘরোয়া ক্রিকেটকেই বিকল্প মনে করছেন নান্নু। সিরিজের বিকল্প নেই, তারপর ডোমেস্টিক ক্রিকেটটা শুরু হয়ে যাচ্ছে। প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে নিজের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা মনে হয় খুব সহজেই শুরু হয়ে যাবে।
তো সুতরাং ওখানে কনসেন্ট্রেশন হবে। বাংলাদেশ সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ভারতের। তবে রাজনৈতিক টানাপোড়েনে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের কবে নাগাদ উন্নতি হবে সেটাই এখন বড় প্রশ্ন। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা করবে। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে এই সিরিজে নাহিদ রানার অনুপস্থিতি ভোগাচ্ছে ঢাকা এক্সপ্রেসকে। ডারউইনে ক্যারিয়ার ওয়েদার্ডকে নিয়ে অন্যরকম দিন পার করেছেন তাসকিন। ডারউইনের সমুদ্রে রোদ পোহাচ্ছেন তাসকিন। এক পাশে অ্যালেক্স ক্যারে, অন্য পাশে লোকাল বয় জেক ওয়েদারাল্ড। সেখানেই শেষ নয়, স্থানীয়দের মতো নৌকায় চড়ে যাচ্ছেন মাছ সমুদ্রে, উদ্দেশ্য মাছ শিকার। ঘাম ঝরানো অনুশীলনকে বিদায় বলে তাসকিন যেন বনে গেলেন পুরোদস্তুর অস্ট্রেলিয়ান। ওয়াটারফ্রন্টে এমন আয়োজনে দিন পার করলেন দুই দলের ক্রিকেটাররা। এর পেছনে অবশ্য একটা কারণও আছে। ডারউইন আর বাংলাদেশের একমাত্র মিল ওই সাগর, পানি আর মাছকে ঘিরে। ক্রিকেট অস্ট্রেলিয়াও থিম ফটোশুটে বেছে নেয় তাই এমন জায়গা। এরপরে দুই দলের প্রতিনিধিরা মুখোমুখি হয় স্থানীয় গণমাধ্যমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের মাটিতে ও তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের। 23 বছর অপেক্ষা শেষে অজিদের মাঠে টেস্ট। তাসকিনের রোমাঞ্চিত হওয়াটাই তো স্বাভাবিক। তবে টাইগারদের প্রস্তুতি নিয়ে আছে প্রশ্ন। প্রস্তুতি ম্যাচে শান্ত মুশফিকরা গুটিয়ে যায় মাত্র 54 রানে। তাসকিন অবশ্য ওই অতীত নিয়ে চিন্তিত নন। তবে ঢাকা এক্সপ্রেসের আক্ষেপ নাহিদ রানাকে ঘিরে। গুরুত্বপূর্ণ সিরিজে এই পেসারের অনুপস্থিতি যে দলকে পিছিয়ে দিয়েছে সেটাই মনে করিয়ে দিলেন। নাহিদ ও শরীফুল থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। আমরা তাদের খুব মিস করব, বিশেষ করে নাহিদ রানাকে। সে বর্তমানে বিশ্ব ক্রিকেটে বড় হুমকি, কিন্তু দুর্ভাগ্যবশত সে চোট পেয়েছে। তবে আমরা ভালো করার আশা করছি। এদিন তাসকিনের ছিপে মাছ উঠেছে কিনা জানা যায়নি। তবে ডারউইন টেস্টে অজি ব্যাটারদের শিকার করার গুরুদায়িত্ব থাকবে ঢাকা এক্সপ্রেসের কাঁধে। আর না হলে ঐতিহাসিক সিরিজটা রূপ নেবে চূড়ান্ত হতাশায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আগে ফুরফুরে মেজাজে মাইটি অস্ট্রেলিয়া। ব্যস্ত সূচির শুরুতে এই সিরিজ দিয়েই প্রস্তুতি সারতে চায় তারা। ধারাবাহিকভাবে পারফর্ম করে ওপেনিংয়ে থিতু হতে মরিয়া ট্রাভিস হেড। এদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরতে তর সইছে না কামিন্স লায়নদের। শক্তিশালী দল নিয়েই ডারউইনের প্রথম টেস্টে লড়বে অজিরা। দু দলের দু রকম চিত্র। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার দুর্লভ সুযোগ, আর অজিদের জন্য উপভোগের এক মঞ্চ। সঙ্গে ব্যস্ত সূচির শুরুতে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ। বাংলাদেশ সিরিজ দিয়েই যে আন্তর্জাতিক ক্রিকেটের ছুটি শেষ হচ্ছে অস্ট্রেলিয়া দলের। এরপরই সব হাই প্রোফাইল সিরিজ। সাউথ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, আর ইংল্যান্ডের বিপক্ষে 150তম টেস্ট তো আছেই। সেসব মহারণের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই নামবে অজিরা। বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেললে যেটা হয় যে এই ম্যাচগুলোতে সবাই ধরেই নেয় রান করব। এটা একটা বাড়তি চাপ। আশা করি ম্যাচে দুটোতে রান পাবো। ডেভিড ওয়ার্নার, উসমান খাজাদের অবসরের পর ওপেনিং নিয়ে বেশ ঝামেলায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাদা পোশাকে নিয়মিত ওপেনার না হলেও ব্যাটিং ইনিংস শুরুর গুরুদায়িত্ব থাকছে ট্র্যাভিস হেডের কাঁধে। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন এই হার্ড হিটার। ডারউইন ও ম্যাকেইয়ে তাসকিন এবাদতদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত তিনি। অবশ্য টেস্টে মেকশিফট থেকে স্বীকৃত ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আরও সময় চান হেড। 1-2 টেস্ট হলে বলা কঠিন। যদি 20 টেস্টে ওপেনিংয়ে নামতে পারি তাহলে হয়তো ভালো হবে। ধারাবাহিকতাটাই গুরুত্বপূর্ণ। হেডের মতো নির্ভার গোটা দলই অনেকটা দেরিতে অনুশীলন শুরু করেছে তারা। শেষ মুহূর্তের প্র্যাকটিস সেশনের চিত্র আর দেশটির গণমাধ্যমের খবর থেকে সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়ে প্রাথমিক ধারণাও পাওয়া গেছে। ট্র্যাভিস হেডের ওপেনিং পার্টনার জেক ওয়েদারাল্ড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনরা আছেন। বোলিংয়ে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের পাশাপাশি ইনজুরি থেকে ফিট হয়ে খেলায় ফিরছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আর বিউ ওয়েবস্টারের খেলার সম্ভাবনা জোরালো। ফিরছেন স্পিনার নেথান লায়ন। চোট
চোট থেকে দীর্ঘদিন পর খেলায় ফেরা নিয়ে কতটা রোমাঞ্চিত তিনি জানালেন সতীর্থ হেড। সে দীর্ঘদিন মাঠের বাইরে, তবে এখন ভালো আছে, ম্যাচ খেলতেও উদ্গ্রীব হয়ে আছে। অস্ট্রেলিয়ান কন্ডিশনে লড়াইয়ের সূত্র খুঁজে ফিরছে শান্তর দল। লোকাল টিমের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই হেরেছে ইনিংস ব্যবধানে। তারপরও অবশ্য গা ছাড়া ভাব নিয়ে নামতে চায় না অজিরা, খেলতে চায় স্বাভাবিক খেলাটাই। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ এইচপি ইউনিটের খবর, মালয়েশিয়াকে 7 উইকেটে হারিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচটাও জিতে নিল বাংলাদেশ এইচপি। সহজ জয়ে সিরিজ ঘরে তুলল লাল সবুজের দল। শুরুতে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 105 রানে অল আউট সফররতরা। জবাবে জিসান আলমের 21 বলে 57 রানের ঝড়ো ইনিংসে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ এইচপি দল। ম্যাচ সেরা হয়েছেন জিসান আলম। প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও অবস্থাটা সুবিধার ছিল না মালয়েশিয়ার। 19 রান তুলতেই 2 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। পরের উইকেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালয় ব্যাটাররা। তৃতীয় উইকেট জুটিতে আসে 50 রান। সাইদ আজিজ এবং আহমেদ আকিলকে আউট করতে বেশ বেগ পেতে হয় বাংলাদেশি বোলারদের। মিরপুরে টস হারলেও প্রতিপক্ষকে খুব একটা পাত্তা দেয়নি বাংলাদেশ এইচপি ইউনিট। তবে এই একটা জুটি বেশ ভালোই ভুগিয়েছে স্বাগতিকদের। 5 বলে 0 করে আউট হয়ে যান মোহাম্মদ রুবেল। আসলাম খানকে 18 রানে ফেরান স্পিনার রাকিবুল হাসান। পরে 58 রানের জুটি করে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানায় মালয়েশিয়া, কিন্তু দুজনকেই ফিরিয়ে দেন আবু হায়দার রনি। আজিজের রান ছিল 40 আর 33 বলে 30 করেন আকিল। প্রতিপক্ষকে অল আউট করতে পারেনি বাংলাদেশি বোলাররা, তবে স্কোরবোর্ডে রান উঠাতেও দেয়নি। তাই তো নির্ধারিত 20 ওভারে মাত্র 105 রান করতে সমর্থ হয় মালয়েশিয়া। অল্প পুঁজি নিয়ে কোনো রকম লড়াই করতে পারেনি সফরকারীরা। 19 বলে 50 হাঁকিয়ে তাদের রানটাকে আরও মামুলি বানিয়ে দেন জিসান আলম। 2-4-এর সঙ্গে তিনি হাঁকান 7টা ছক্কা। 21 বলে 57 রান করে অপরাজিত ছিলেন জিসান। আরেক ওপেনার জাওয়াদের ব্যাট থেকে আসে 8 বলে 23। ওয়ান ডাউনে নামা আরিফ অবশ্য সুবিচার করতে পারেননি নিজের নামের উপর। 3 বলে 4 করেই ফিরে যান প্যাভিলিয়নে। জিসানের সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। 8 বলে করেন 12 রান। 7 উইকেটের বড় জয়ে সিরিজ জিতলেও নিজেদের পারফরমেন্স এবং প্রস্তুতিতে খুব একটা সন্তুষ্ট নন জিসান। আরও একটু প্রতিরোধ আশা করেছিলেন প্রতিপক্ষের কাছ থেকে। তবে টপ অ্যান্ড টি20তে যাওয়ার আগে এই ইনিংসটা আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তার। অস্ট্রেলিয়া সফর যাওয়ার আগে যাতে একটা ভালো প্রিপারেশন নিতে পারে, আমরা লং ডে অনেক প্র্যাকটিস করছি, তো হিসাবে 2টা ম্যাচ মালয়েশিয়ার সাথে খেলা হয়েছে। যেন আমরা অস্ট্রেলিয়া ভালো খেলতে পারি ওই প্রিপারেশনের জন্য 2টা ম্যাচ খেলা হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার রেগুলার ম্যাচের মধ্যে থাকে, তো তার স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হবে। তো খেলতে পারিনি, বাট আফসোস নাই, কিন্তু আমি ওদিকে চেষ্টা করছি। বিপিএলে লাস্ট ইয়ার আমি কোনো ম্যাচ খেলতে পারিনি, একটু খারাপ লাগছে, বাট প্র্যাকটিসটা রেগুলার করছি, প্রসেসে ছিলাম যেন সামনে খেলাগুলোতে যেন ভালো খেলতে পারি। রিয়াদ ভাই আমাদের ব্যাটিং দায়িত্বে আছেন, উনি আমাদের সবসময় হেল্প করতেছেন। কোন ব্যাটসম্যানের কী প্রয়োজন ওটা উনি জাস্টিফাই করে কাজ করতেছেন। তো মার্শাল্লাহ রিয়াদ ভাই, সোহেল স্যার, বাকি যারা স্যার আছেন তারা সবাই ভালো কাজ করতেছে। 12 আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ওয়ানডে ফরম্যাটের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়া। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সরকার থেকে ক্রীড়া ভাতা পাওয়ার পরেও কেন খ্যাপ খেলতে হবে জাতীয় দলের ফুটবলারদের? প্রশ্ন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। সহসাই বাফুফের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে ফুটবলারদের খ্যাপ খেলার বিষয়টি অবগত করবেন তিনি। সেই সঙ্গে এরকম ধরনের জিনিসের যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। ঘরোয়া লিগের দলবদলের বাজারে বেশ চাহিদা থাকে জাতীয় দলের ফুটবলারদের। মোটা অঙ্কের অর্থ চুক্তি করে তাদের দলে ভেড়ায় ক্লাবগুলো। এছাড়া জাতীয় দলে থাকা ফুটবলারদের আর্থিকভাবে সচ্ছল করতে মাসে 1 লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেওয়া শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবুও জাতীয় দলের ফুটবলাররা যেন আর্থিকভাবে অসচ্ছল, তা না হলে কেনই বা তারা খেলে বেড়াবে বিভিন্ন শৌখিন টুর্নামেন্ট। মাঝে মধ্যে সামাজিক ও রাজনৈতিক চাপে পড়ে ফুটবলারদের খেলতে হয় এসব টুর্নামেন্ট, আর সেখানেই কতটা পেশাদারিত্ব দেখান জাতীয় দলের ফুটবলাররা। সম্প্রতি টাঙ্গাইল ও ঝিনাইদহে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারকে দেখা যায় খ্যাপ খেলতে। বাফুফের নজরে না এলেও বিষয়টি চোখ এড়ায়নি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। আর সেখানেই তার প্রশ্ন, সরকার থেকে ক্রীড়া ভাতা পাওয়ার পর কেন জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলতে হবে? আমার কোশ্চেনটা হচ্ছে সেই প্লেয়ারদের কাছে, এবং আমি বাফুফের কাছেও প্রশ্নটা রাখবো যে যেখানে আমরা খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা প্রদান করছি, সরকার তাদেরকে মাসিক ভাতা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে খেলোয়াড়দের খ্যাপ খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে, এবং দেশের প্রতি যে একটু আগে বলছিলাম যে কমিটমেন্টের যে অভাব,
যে তার নিজের প্রতি যে কমিটমেন্টের অভাব সেটা কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে পেয়েছে। সামনেই সাফ চ্যাম্পিয়নশিপ, তার আগে রাকিব, ফাহিম, মোরসালিন, আলামিন, রহমতদের এসব টুর্নামেন্ট খেলা কতটা যৌক্তিক? দ্রুতই বাফুফের সভাপতি তাবিত আউয়ালের সঙ্গে কথা বলে খ্যাপ খেলার বিষয়ে ফুটবলারদের সতর্ক করতে বলবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যেই খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় গিয়ে তারা খ্যাপ খেলেছে সেই বিষয়টি তারা নজরে এনে তাদেরকে সতর্ক করা। আমরা প্রথম অবস্থায় সতর্ক করতে চাই, তারপর আমরা হয়তো বা ব্যবস্থা নেওয়ার চিন্তা করব। ভবিষ্যতে যদি কোনো ন্যাশনাল প্লেয়ার এই ধরনের কোনো খ্যাপ খেলতে গিয়ে যদি কোনো ইনজুরিতে পড়ে, এটা দায়িত্ব তাকেই বহন করতে হবে। আগামী 4 নভেম্বর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগের ফিফা উইন্ডোতে আরও একটি টুর্নামেন্ট খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ দিয়ে ক্লাব প্রতিযোগিতার আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হচ্ছে বাংলাদেশি ক্লাব ফর্টিস এফসির। প্রতিপক্ষ গত মৌসুমের সেমিফাইনালিস্ট কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় ফর্টিস কোচ মাসুদ পারভেজ কায়সার। তবে বাংলাদেশি কন্ডিশন সম্পর্কে আগে থেকে ধারণা থাকায় ম্যাচ নিয়ে চিন্তিত নন মুরাসের কোচও। বসুন্ধরা কিংস অ্যারেনায় দু দলের লড়াই শুরু বিকেল 3টায়। মাঠের লড়াইয়ে নামার আগে হ্যান্ডশেকে ফ্রেমবন্দি হলেন দুদলের কোচ ও অধিনায়ক। ফর্টিস এফসি অধিনায়ক পা ওমর কিছুটা নির্ভর, তবে মুরাস ইউনাইটেড ক্যাপ্টেন যেন কিছুটা চাপে আছেন। প্রথমবারের মতো এফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নামবে বাংলাদেশি ক্লাব ফর্টিস এফসি। প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড বেশ শক্তিশালী ক্লাব, তবে ঘরের মাঠে ম্যাচ হওয়ায় কিছুটা এগিয়ে থেকেই নামবে। চেনা কন্ডিশন আর দর্শক সমর্থন কাজে লাগিয়ে ম্যাচ বের করে আনতে চান ফর্টিস কোচ ও ক্যাপ্টেন। 90 মিনিটসের ম্যাচ, কারণ একটাই ম্যাচ। এই সুবিধাটুকু হোম মাঠে আমরা পর্যাপ্তভাবে যদি আমরা নিতে পারি, আমরা ট্রাই করব। হার্ট অ্যান্ড সোল, প্লেয়াররাও রেডি। ইনশাল্লাহ আমরা ভালো খেলে এই ম্যাচ জিতে নেক্সট পর্বে খেলার জন্য এগিয়ে যাব। আমরা প্রথমবারের মতো চ্যালেঞ্জ লিগে খেলবো। এই ম্যাচ নিয়ে আমরা রোমাঞ্চিত। সবার ভাবনায় এখন শুধুই এই একটি ম্যাচ, সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত সবাই। আমাদের ওপর বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আমরা কোয়ালিফাই করব। বসুন্ধরা কিংস ও আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় চ্যালেঞ্জ লিগে সুযোগ মিলেছে ফর্টিসের। আন্তর্জাতিক মঞ্চে চমক দেখাতে দেশিদের সঙ্গে এক ঝাঁক বিদেশি ফুটবলার দলে টেনেছে তারা। গোলপোস্টে শ্রীলঙ্কান সুজন পেরেরার ওপর আস্থা রাখবেন কোচ। মুরাসের আক্রমণ রুখে দিতে জাপানি শিওয়ান কাওয়াসাকির সঙ্গে স্বদেশি শিমুমুরা হবেন মাঝ মাঠের কন্ট্রোলার। ফরেনদের ওপরই সবচেয়ে বেশি আস্থা স্বাগতিকদের। জাপানি দুজন শুধুমাত্র এফসি কাপের জন্য, এবং ইব্রাহিম এবং শাকিলকে আমরা ঢাকা আবাহনী থেকে শুধুমাত্র এফসি কাপের জন্য নেওয়া হয়েছে। ওদেরকে প্রায় 3 সপ্তাহ পেয়েছি। আমি আমার মেধা দিয়ে আমি চেষ্টা করেছি পর্যাপ্ত রেডি করতে। ঢাকার গরমে অনুশীলনে বেগ পেতে হয়েছে মুরাস ইউনাইটেডের। সেশনের ফাঁকে ফাঁকে নিতে হয়েছে ওয়াটার ব্রেক। অনুশীলনের মতোই দিনের আলোতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে লড়তে হবে মুরাসের। তবে বাংলাদেশের কন্ডিশনে তাদের 13 ফুটবলারের খেলার অভিজ্ঞতা কিছুটা স্বস্তি দিচ্ছে। আমার মনে হয় কোনো সমস্যা হবে না, কারণ আমরা এই আবহাওয়া সম্পর্কে জানি। আশা করি ভালো কিছুই হবে। তারা বেশ ভালো দল, বিশেষ করে তাদের বল নিয়ন্ত্রণের দক্ষতা খুবই ভালো। যতটুকু জানি তারা 3-4 জন বিদেশি প্লেয়ার পরিবর্তন করেছে। এই মুরাস ইউনাইটেডের বিপক্ষে গত মৌসুমে 2-0 গোলে হেরে এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড থেকে বিদায় নিয়েছিল আবাহনী। তাই আকাশী নীলদের হয়ে প্রতিশোধের দায়িত্বটা থাকছে ফর্টিসের কাঁধে। সেই দায়িত্বটা কতটুকু পূরণ করতে পারে তারা, সেটাই এখন দেখার পালা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্যে সাপোর্ট পেলেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সরাসরি ফিফা সভাপতিকে সমর্থন করেন ট্রাম্প। শুধু তাই নয়, ইনফ্যান্তিনোকে সরানোর কথা ভাবা মারাত্মক ভুল হবে বলেও ফিফাকে হুমকি দিয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। আমেরিকায় বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্যতা বেড়েছে জিয়ান্নি ইনফ্যান্তিনোর। যদিও তাদের এই ঘনিষ্ঠতা ক্লাব বিশ্বকাপ থেকে, তাই দুঃসময়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের সহযোগিতা পাবেন ইনফ্যান্তিনো, এটাই যে স্বাভাবিক। তবে এতদিন সেই দৃশ্যপট ছিল ভিন্ন।
মাঝে খবর বের হয় বিপদে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েও ব্যর্থ হয়েছেন ইনফান্তিনো, আর তাই ফিফার মসনদে তার ইতি দেখে ফেলেন অনেকেই। কারণ উয়েফা, কনকাকাফ আর এএফসির কিছু দেশের চরম বিরোধিতায় পড়েন ফিফা সভাপতি। তবে এবার উল্টে যাচ্ছে পাশার দান। জিয়ান্নি ইনফান্তিনোর বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার সরাসরি তার পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি শুধু তাকে সমর্থনই দেননি, বরং একটি হুমকিও দিয়ে রেখেছেন। ট্রাম্পের স্পষ্ট কথা, ফিফা সভাপতির পদ থেকে ইনফান্তিনোকে সরানোর চিন্তা করাও হবে মারাত্মক ভুল। ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথাও ভাবে, তবে তারা একটি মারাত্মক ভুল করবে। তিনি অসাধারণ, যিনি মাত্রই সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপের সভাপতিত্ব করেছেন। তিনি চলে গেলে এটি আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রকল্প হাতে নিয়ে মারাত্মকভাবে সমালোচিত হন ইনফান্তিনো। এই প্রস্তাবের পক্ষে কিছু সমর্থন পেলেও ব্যাপক বিরোধিতা শুরু করে উয়েফা, কনকাকাফ ও এএফসি। এক পর্যায়ে এই প্রজেক্ট থেকে পিছু হটেন ফিফা সভাপতি। তারপরও তাকে ফুটবলের সর্বোচ্চ চেয়ার থেকে সরাতে উঠে পড়ে লাগেন ফুটবল নেতারা। 2027 মার্চে গিয়ে মেয়াদ পূর্ণ করবেন ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার আগেই চতুর্থ ও শেষবারের মতো সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এতদিন বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ট্রাম্পের সমর্থন পাওয়ায় নিশ্চয়ই নতুন করে স্বপ্ন দেখছেন ইনফান্তিনো। আগামী বছরের 17 মার্চ ফিফা কংগ্রেসে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এস এম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। এবার ফুটবল ক্লাবের মালিকানা নিতে যাচ্ছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। লিভারপুলের প্রায় 1/3 শেয়ার কিনতে চলছে আলোচনা। অ্যামাজনের প্রতিষ্ঠাতা থেকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, এরপর মহাকাশ আর সংবাদ মাধ্যমে বিনিয়োগ। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে ফুটবলটাও। ইংলিশ ক্লাব লিভারপুলের প্রায় 1/3 শেয়ার কিনতে অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী জোটের সঙ্গে আলোচনায় আছেন জেফ বেজোস। চুক্তি হলে অ্যানফিল্ডে শুরু হবে নতুন এক অধ্যায়ের। একসময় অনলাইনে বই বিক্রি দিয়ে শুরু সেই ছোট ব্যবসায়ী একদিন হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। আর সেই অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এখন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ $200 বিলিয়ন বেশি। অ্যামাজনের পাশাপাশি গড়ে তুলেছেন মহাকাশ গবেষণায় নিজের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। চাঁদে মানুষ পাঠানোর প্রযুক্তি থেকে শুরু করে রকেট তৈরি। বেজোসের বড় স্বপ্নের অংশ এখন মহাকাশ। শুধু প্রযুক্তি আর মহাকাশ নয়, গণমাধ্যমেও রয়েছে বেজোসের বড় বিনিয়োগ। 2013 সালে প্রায় $25 কোটি কিনেছিলেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। অর্থাৎ প্রযুক্তি থেকে মহাকাশ, সংবাদ মাধ্যম থেকে বিনিয়োগ। বেজোসের ব্যবসার পরিধি এখন অনেক বড়। এবার সেই তালিকায় যোগ হতে পারে খেলাধুলা। এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের দল কেনার সঙ্গে বেজোসের নাম জড়িয়েছিল, তবে কোনো চুক্তি হয়নি। এবার ফুটবলে সেই সুযোগ তৈরি হয়েছে, আর ক্লাবটি ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় দল লিভারপুল। অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী জোট লিভারপুলের প্রায় 1/3 শেয়ার কিনতে চাইছে। এই জোটে বেজোসের সঙ্গে আছেন ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সেভেরিন। প্রায় 3 মাস ধরে লিভারপুলের বর্তমান মালিক ফ্যানওয়ে স্পোর্টস গ্রুপের সঙ্গে চলছে আলোচনা। চুক্তি হলে লিভারপুলের মূল্য হতে পারে প্রায় £4.5 বিলিয়ন। কিন্তু প্রশ্ন, লিভারপুল কেন? বেজোস নিজে এখনও এ বিষয়ে কোনো কারণ জানাননি। তবে ব্যবসার দিক থেকে লিভারপুল তার জন্য বড় সুযোগ হতে পারে। বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক, ইংলিশ প্রিমিয়ার লিগের বিশাল বাজার আর শক্তিশালী বাণিজ্যিক ব্র্যান্ড, সব মিলিয়ে লিভারপুল এখন বিশ্বের অন্যতম মূল্যবান ফুটবল ক্লাব। আর বেজোসের ব্যবসায়িক অভিজ্ঞতার সঙ্গে প্রযুক্তি ও বাণিজ্যিক দিক থেকে এই ক্লাবের সম্ভাবনাও হতে পারে বড় আকর্ষণ। তবে পুরো লিভারপুল কিনছে না বেজোস। প্রায় 1/3 অংশীদারিত্বের মাধ্যমে ক্লাবটিতে যুক্ত হওয়ার পথে তিনি। বাকি বড় অংশ ও ক্লাবের নিয়ন্ত্রণ থাকবে ফ্যানওয়ে স্পোর্টস গ্রুপের হাতেই। অ্যামাজন থেকে মহাকাশ, সংবাদ মাধ্যম থেকে এবার ফুটবল। জেফ বেজোসের বিনিয়োগের তালিকা যেন আরও বড় হতে চলেছে। আর চুক্তি চূড়ান্ত হলে লিভারপুল হতে পারে খেলাধুলার দুনিয়ায় বেজোসের নতুন সাম্রাজ্যের প্রথম অধ্যায়। নূরে জান্নাত, সময় সংবাদ। বেতন ইস্যুতে
মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্স বেতন না পেয়ে সামাজিক মাধ্যমে অসহায়ত্ব প্রকাশ করেন তিনি। অর্থের অভাবে তার স্ত্রী সন্তানরা খেতে পারছেন না বলেও আকুতি জানান ব্রিটিশ এই কোচ। যদিও র্যাঙ্কিং সিস্টেমের ওপর দায় চাপিয়ে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবি করেছে বাফুফে। মাত্র 1 মাসের সম্পর্ক, এর মাঝে চরম তিক্ততা বাফুফে আর অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্সের। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই খবর এখন পুরো দুনিয়া জেনেছে। শুধু একটাবার চোখ বন্ধ করে ভাবুন, এর ফলে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি গিয়ে দাঁড়ালো কোথায়। ঘটনার সূত্রপাত সোমবার সকালে। পারিশ্রমিক না পেয়ে ফেসবুকে একটি পোস্ট দেন জেরার্ড, যেখানে নিজের এবং পরিবারের নিরাপত্তার পাশাপাশি বিষণ্ণতার কথা উল্লেখ করেন ব্রিটিশ কোচ। এরপর ফেসবুকে আরও একটি স্ট্যাটাস জেরার্ডের, যেখানে অর্থপ্রাপ্তির কথা স্বীকার করলেও তিনি দৃষ্টি আকর্ষণ করেন সেটা বিদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে। বিদেশি কোচের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বাফুফেতে টানা পড়েন নতুন নয়, এর আগেও বহু ঘটনার নজির আছে। তবে জেরার্ড জোন্সের ক্ষেত্রে বিষয়টি একেবারে লেজে গোবরে। সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন ব্রিটিশ কোচ, যেখানে ফুটে ওঠে অর্থের অভাবে স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে না দিতে পারার আকুতি আর নিজের নিরাপত্তাহীনতার শঙ্কা। সত্যি বলতে এটা খুবই হৃদয় বিদারক। প্রতিদিন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি শুধু একা নই, এই পরিস্থিতিতে আমার স্ত্রী সন্তানরাও কষ্ট পাচ্ছে। আমি শেষ হয়ে যাচ্ছি এবং একই সঙ্গে ভেঙে পড়েছি। মনে হচ্ছে আমি আমার পরিবারকে প্রচণ্ডভাবে হতাশ করছি। যদিও বাফুফের দাবি বিষয়টা অতিরঞ্জিত করেছেন জেরার্ড। তার সঙ্গে হওয়া চুক্তিতে নাকি স্পষ্ট উল্লেখ রয়েছে তিনি বেতন পাবেন প্রতি মাসের 10 তারিখের মধ্যে। সেই হিসেবে হয়তো ঠিক অবস্থানেই ফেডারেশন, কিন্তু প্রশ্ন হলো একজন কোচের বেতন পরিশোধের প্রক্রিয়ায় কেন তৈরি হবে তিক্ত পরিস্থিতি। গেল জুনে হেড অব ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট হিসেবে জেরার্ড জোন্সকে নিয়োগ দেয় ফুটবল ফেডারেশন। এছাড়াও করা হয় অনূর্ধ্ব 20 দলের হেড কোচ। এর আগে মরক্কো, কম্বোডিয়া এবং আমেরিকাতে কাজ করার অভিজ্ঞতা আছে উয়েফা এ লাইসেন্সধারী এই কোচের। এস এম ইকবাল, সময় সংবাদ। নারী ফুটবলের উন্নয়নে এককালীন নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর নিয়মিত সহযোগিতা। সিলেটে এসে এমনটাই আহ্বান জানিয়েছেন নাইজেরিয়ার নারী ফুটবল দলের তারকা অ্যাশলে প্লাম্পলে। দিগেন সিংহের ছবিতে অপু বণিক রিপোর্টে বিস্তারিত। মাঠে ফুটবল আর স্বপ্নের সীমানা আন্তর্জাতিক অঙ্গন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মেয়েদের ফুটবলে প্রয়োজন নিয়মিত অনুশীলন, সুযোগ সুবিধা আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সিলেট নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসে এমন বার্তাই দিলেন ব্রিটিশ নাইজেরিয়ান ফুটবলার অ্যাশলে প্লাম্পলে। আমি কখনোই চাই না এমন হোক যে আমি আসলাম, একটা ক্যাম্প করলাম, সংবাদ মাধ্যমে বেশ প্রচার হলো, ব্যাস এটুকুই। বরং এটি এমন একটি বিষয় হওয়া উচিত যাতে এখানে থাকা মানুষগুলো দীর্ঘমেয়াদে এই মেয়েদের সমর্থন যোগাতে পারে। তাই এটি একবারের কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয়, বরং এটি এমন হওয়া উচিত যেখানে নারী ফুটবলে বিনিয়োগ করতে চায় এমন মানুষ যুক্ত হবে। বাংলাদেশে প্রথমবার এসে সিলেটের তরুণীদের সঙ্গে সময় কাটিয়ে উচ্ছ্বসিত প্লাম্পলে। তার চোখে খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সামাজিক সম্পৃক্ততা তৈরিরও শক্তিশালী মাধ্যম। তবে একটি ফুটবল ক্যাম্প আয়োজন করেই দায়িত্ব শেষ নয়। ক্যাম্পের পরও মেয়েরা যাতে নিয়মিত অনুশীলন করতে পারে, দক্ষতা বাড়াতে পারে এবং খেলোয়াড় হিসেবে এগিয়ে যেতে পারে, সেই পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি। একটি দলের মধ্যে এমন সৌহার্দ্য দেখতে আমার দারুণ লাগে, যেখানে সবাই নিজেকে প্রকাশ করার সুযোগ পায় এবং দলের মধ্যে নিজের মতো থাকার স্বাধীনতা থাকে। কেবল গ্রহণীয় হওয়াই নয়, আমি মনে করি যখন আপনি দলে নিজেকে খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন তখন পারফরমেন্সও ভালো হয়। নিজের ফাউন্ডেশনের কার্যক্রমের উদাহরণ টেনে প্লাম্পলে জানান, চলতি বছর নাইজেরিয়ার লাগোসে 250 তরুণীকে নিয়ে ফুটবল ক্যাম্প করেছেন তিনি। বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি। এদিকে সিলেটের এই আয়োজনে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এলো আরও বড় চমক। বিশ্ব ফুটবলের তারকাদের বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্পাইস বাজার ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল গিয়াস।
সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে মোহাম্মদ সালাহ, ক্রিস্টিয়ানো রোনালদো ও লামিন ইয়ামালের মতো তারকাদের বাংলাদেশে আনার স্বপ্ন তার। প্রত্যাশা, বিশ্বখ্যাত ফুটবলারদের বাংলাদেশে এনে তরুণদের সরাসরি অনুপ্রেরণার সুযোগ তৈরি করা গেলে দেশের ফুটবলে বাড়বে আগ্রহ, তৈরি হবে নতুন সম্ভাবনা। প্রথম তো আমরা উদ্দেশ্য নিয়েছি সালারে আমার আনার জন্য। ইনশাল্লাহ তার টিমের সাথে আলাপ হয়েছে, ইটস পজিটিভ। বাট এই যে আসলে আইছে এইটার অবভিয়াসলি রিপোর্ট যাবে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো হু নোস, হতে পারে। Sky is the limit আমাদের সাথে, because I've got the access to any footballers. Football না, I've got access to cricket, basketball, tennis, anything. আমাদের মহিলা ফুটবলাররা যাতে ভবিষ্যতে সুন্দরভাবে খেলতে পারে, নিজের লাইফ গড়তে পারে, সে ব্যাপারে আসলে প্লামট্রি ফিনান্সিয়ালি এবং সামগ্রিকভাবে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছে। এশলেই প্লামট্রি ফাউন্ডেশন, স্পাইস বাজার ফাউন্ডেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নারী ফুটবলারদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে টাইগারদের স্বস্তি। এবারও বাছাই পর্বের বাধা পার হওয়ার চ্যালেঞ্জ উইন্ডিজের। ক্রীড়া ভাতা পাওয়ার পরও জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলা নিয়ে প্রশ্ন প্রতিমন্ত্রীর। মোসালিন ফাহিমদের দিলেন সতর্ক বার্তা, বাফুফের সঙ্গেও করবেন আলোচনা। এবং কোন ঠাসা, জিয়ান্নি ইনফ্যান্তিনোকে খোলাখুলি সমর্থন ডোনাল্ড ট্রাম্পের। ফিফা সভাপতিকে সরিয়ে দেয়া হবে মারাত্মক ভুল, সামাজিক মাধ্যমে হুমকি মার্কিন প্রেসিডেন্টের। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। মিথুন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।